কেন কাঁদছি সেটা তোমার না জানলেও চলবে। আমরা যদি কারোর সাথে মনের কষ্ট শেয়ার করি তাহলে মনটাও হালকা হয়। আমি আপনার ছোট বোনের মতো আপু, আপনি চাইলে আমাকে বলতে পারেন। জ্যোতি নাক টেনে বলল। আমার কষ্টের কারণটা তুমি আলো। একথা শুনে আলো হতভম্ব হয়ে গেল, অবাক কণ্ঠে বলল, আমি 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 কি করেছি? তুমি যদি আমাদের মাঝে না আসতে তাহলে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে যেতাম। আলো চমকে উঠল। এই মেয়েটা কি সব বলছে? সে আবার এদের মধ্যে কখন কিভাবে এলো? জ্যোতি পাশে ফিরে আলোর বিস্মিত চেহারার দিকে তাকিয়ে থেকে বলল, আমি ও আধার ভাই একে অপরকে খুব ভালোবাসি। আমাদের তো বিয়েটাও ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে হুট করে দাদাজান আপত্তি করে এই বিয়ে নিয়ে। ওনার হয়তো আমাকে পছন্দ ছিল না, তাই তিনি এমনটা করেছেন। আধার ভাই ওনাকে বারবার রিকোয়েস্ট করেছিল আমি বর্ধিত অন্য কারোর সাথে সে যেন বিয়ে না দেয়, কিন্তু দাদাজান উল্টো অসুস্থতার সুযোগ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আর আধার ভাইও এক পর্যায়ে এসে এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু ওনার একটুও মত ছিল না। তার জন্য বিয়ের আগে সামান্য হবু বউয়ের মুখটাও দেখার প্রয়োজন মনে করেননি। এমনকি উনি এখনো আমাকেই চান, আর আমি ওনাকে চাই, কিন্তু দাদাজানের জন্য ওনার হাত পা বাঁধা। এখন তুমি বলো আমি কি করব? কথাগুলো শুনে আলোর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে জ্যোতি আপু আধার স্যারের গার্লফ্রেন্ড? ও মাই গড! সে এতদিন জানতো হয়তো আধার স্যার সিঙ্গেল, কিন্তু এখন এসব কি শুনেছে? তাহলে কি এটার জন্যই তাকে মেনে নেয়নি? অবশ্য দুজনেই তো একে অপরকে পছন্দ করে না, তবুও সে এটা কখনো ভাবতে পারেনি আধার স্যারের ভালোবাসার মানুষ জ্যোতি আপু। আই নো তুমি এসব কিছুই জানো না, আর আমি এটাও জানি তুমি ওনাকে তেমন পছন্দ করো না। তাহলে কেন রয়েছো এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মধ্যে? আধার ভাই তোমাকে নয়, উনি আমাকে ভালোবাসে। আমি ওনার একমাত্র ভালোবাসার মানুষ। এই দেখো আমার হাতে ওনার দেওয়ার রিং, আমাদের ভালোবাসার স্মৃতি। জ্যোতি বাম হাত মেলে দেখায়। আলো শূন্য চোখে তাকিয়ে দেখলো হাতের অনামিকা আঙ্গুলের মাঝে একটি ডায়মন্ডের রিং চকচক করছে। এটা দেখে কি তার খারাপ লাগছে? হয়তো, তবে সেটা শুধুই জ্যোতি আপু আধার স্যারের জন্য। দুটো মানুষ একে অপরকে ভালোবেসেও পেল না, মাঝখান থেকে তাদের বিচ্ছেদের কারণ তাকে হতে হলো। কিন্তু এখানে তারই বা দোষ কোথায়? সে তো এসব কিছুই জানতো না। যদি জানতো তাহলে কখনোই এই বিয়েটা করতো না। কেন জানি নিজের উপর ভীষণ রাগ হলো মেয়েটার। সে যদি তাড়াহুড়ো না করতো তাহলে এই দিনটা দেখতে হতো না। সে না হয় কিছু জানতো না, কিন্তু দাদাজান ওই মানুষটা তো সব জানে। তাহলে কেন এমন করলো? শুধু কি তাকে নাতবউ করার জন্য? এত প্রশ্নের মধ্যে আলোর মাথাটা ফেটে যাচ্ছে। সে কোনো মতে নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বলল, আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না। এমন কিছু ঘটে রয়েছে সেটা আমার ধারণারও বাইরে ছিল। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, আধার স্যার খুব তাড়াতাড়ি আপনার হবে। কারণ আমি কখনোই চাইবো না আমার জন্য দুটো মানুষের ভালোবাসা অপরিপূর্ণ থাক। জ্যোতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে চট করে আলোকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলো। আমার বিশ্বাস ছিল তুমি আমাদের সম্পর্ক মেনে নেবে। দিন শেষে তুমিও একজন মেয়ে, সেখানে আমার কষ্ট কিভাবে না বুঝতে বলো? সবচেয়ে বড় কথা, আধার ভাই তোমাকে না আমাকে ভালোবাসে, যাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। অজান্তে আলোর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাবলেশীনভাবে বলল, দোয়া করি আপনাদের দুজনের ভালোবাসা যেন পূর্ণতা পায়। আধার রাতে তিথিকে চট্টগ্রামে রেখে সকালে ফিরে এসেছে। বোনের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু কিনে দিয়েছে। বাড়িতে ফিরে রুমে প্রবেশ করতে কপাল কুঁচকে গেল। বিছানা এলোমেলোভাবে আলো শুয়ে আছে। লম্বা লম্বা খোলা চুলগুলো চাদরের সাথে লেপটে রয়েছে। মেয়েটা বালিশের পাশে মাথা রেখে অস্ফুট স্বরে গোঙাচ্ছে। মাঝে মাঝে মাথা এদিক ওদিক করতে করতে কিছু বিড়বিড় করে বলছে। ফর্সা চেহারা মলিন ও রক্তিম হয়ে আছে। আধার এগিয়ে এসে কিছু একটা ভেবে আলোর কপালে হাত রাখতেই চমকে উঠল। জ্বরে পড়ে যাচ্ছে মেয়েটার শরীর। রাতেই তো সুস্থ দেখে গিয়েছিল, তাহলে হঠাৎ করে এত জ্বর আসার কি মানে? ঠিক বুঝতে পারল না। আধার সরে আসার সময় তার নজর গেল মেয়েটার বাম গালের দিকে। ফর্সা গালে 4 আঙ্গুলের আবছা দাগ ফুটে আছে। এটা দেখে কপালের মাঝে 4টে ভাঁজ পড়ল। ভালো করে লক্ষ্য করে দেখে মেয়েটা অজানা ব্যথায় ছটফট করছে। সে আর দূরে সরে গেল না, বরং কাছে এসে হালকা চোখে এক গালে হাত রেখে আস্তে করে ডেকে উঠল, এই, আমার কথা শুনতে পাচ্ছ? স্যারেটাকে আলো পিটপিট করে তাকায়। চোখের সামনে খুব চেনা একখানা সুন্দর চেহারা বেশি উঠতে তার লালচে চোখ জোড়া ছলছল করে উঠল। আধার আলোকে তোলার চেষ্টা করলে মেয়েটি অস্ফুট স্বরে বলল, ব্যথা, কোমরে অনেক ব্যথা। কোমরে কি হয়েছে? আলো কিছুক্ষণ চুপ থেকে বলল, রাতে পড়ে গেছি সিঁড়ি থেকে। একথা শুনে আধার চট করে আলোর শরীর থেকে কম্পিউটার সরিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ করা। সে ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে
গম্ভীর কণ্ঠে বলল। সব সময় অঘটন না ঘটালে চলে না তোমার? আলো কিছু না বলে আধো আধো চোখে চেয়ে থাকলো। আধার কিছুক্ষণ চুপ থেকে হুট করে মেয়েটাকে পাঁচে কোলে তুলে নিল, তারপর ওয়াশরুমে চলে গেল। নিজে আলোকে ফ্রেশ করিয়ে বেরিয়ে এলো। নরম বিছানায় সাবধানে আছোয়া করে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফিরে এলো কয়েক মিনিট পর, হাতে খাবারের প্লেট। আলোকে নিচেতে নাস্তা করিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিল। তারপর মেয়েটার বাম গালে মলম লাগিয়ে দিয়ে কপালে জলপট্টি দিতে থাকলো। আপনি নিশ্চয়ই ভীষণ টায়ার্ড। আমার সেবা না করে একটু রেস্ট নিন, আমি ঠিক আছি। আলো বিড়বিড় করে কথাগুলো বলে। আধা চুপচাপ নিজের কাজ করতে করতে ধীর কণ্ঠে বলল। তোমার বাবাকে কথা দিয়েছিলাম তার মেয়ের খেয়াল রাখবো। ধরে নাও আমি আমার নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করছি। আমাকে খুব ঘৃণা করেন তাই না স্যার? ঘৃণা নয়, জাস্ট তোমাকে পছন্দ করি না। আমিও আপনাকে পছন্দ করি না, বিশেষ করে আপনার রুড বিহেভিয়ারকে। মাঝে মধ্যে ইচ্ছে করে এক ধাক্কায় আপনাকে ভার্সিটির ছাদ থেকে ফেলে দিই, তাহলে হয়তো একটু ভালো লাগতো। আমাকে ফেলতে গিয়ে নিজেই কোমর ভেঙে নিয়ে বসে আছো মিস কালো। নামটা শুনে আলো চোখমুখ কুচকে বলল। আমি দেখতে যথেষ্ট সুন্দর স্যার, তবু আপনি বারবার আমাকে কালো কালো বলেন কেন? আধার মানে অন্ধকার, আর অন্ধকার মানেই কালো, এবং আলো কালো পারফেক্ট জুটি। তাই এই নামটা তোমার সাথে একদম মিশে যায়। তার লজিক ঠিক বুঝতে পারলো না আলো। এ কেমন ব্যাখ্যা? সব মাথার উপর দিয়ে গেল। তবে সে বেশি মাথা না ঘামিয়ে চোখ দুটো বুঝে বিড়বিড় করে বলল। বদ্দোয়া দিয়ে দিলাম, আপনার কপালে কখনো সুন্দরী বউ জুটবে না। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। আলো ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পর আধার রুমের লাইট নিভিয়ে বাহিরে গেল। রাতে এখানে কি হয়েছে দাদাজান? সোভান খান বাগানে এসে হাঁটাহাঁটি করছিলেন আর গম্ভীর মুখে কিছু একটা ভাবছিলেন। তখন আধার এসে উপরোক্ত প্রশ্নটি করে। নাটবু ঠিক আছে? জ্বর এসেছিল, ওষুধ খেয়ে ঘুমিয়েছে। সোভান খান আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন। কিছু বলতে গিয়েও থেমে যান। আধার পুনরায় বলল। মেয়েটার গায়ে হাত কে তুলেছে? সোভান খান চুপ করে থেকে ধীর কণ্ঠে বললেন। জ্যোতি, কেন? ভার্সিটি থেকে ফেরার পর খেয়াল করছিলাম নাটবউয়ের মন খারাপ। সবসময় অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। আমার সাথেও খুব একটা কথা বলেনি। জিজ্ঞেস করার পর জানায় সে আমার ওপর ভীষণ অভিমান করে আছে আর এই বাড়ির ছেড়ে চলে যেতে চাচ্ছিল। ভেবেছিলাম তুমি কিছু বলেছ, তাই এমন করছে। তিথিকে নিয়ে তুমি চলে যাওয়ার পর খেতেও আসেনি মেয়েটা। বুঝলাম বিষয়টা খুব জটিল, তাই আমি নিজেই গেলাম কথা বলার জন্য। রুমে না পেয়ে ছাদে খোঁজ করলাম। মেয়েটা মনমরা হয়ে একা একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। অনেকবার জোরাজুরি করার পর শুধু আমাকে বলেছিল সব কিছু জেনে শুনেও দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে মাঝখানে আমাকে না নিয়ে এলেও পারতেন দাদাজান। এটা শোনার পর আশ্চর্য হয়ে যাই। মূল কারণ জিজ্ঞেস করলে বলে যদিও তুমি একে অপরকে ভালোবাসো। ওই মেয়েটা নাকি তোমার গার্লফ্রেন্ড। তোমাদের এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে আমি বেঁকে বসি আর তোমাকে আমার অসুস্থতার দোহাই দিয়ে আলোর সাথে বিয়ে দিই। এসব শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাই। হ্যাঁ মানছি, তোমার ও জ্যোতির বিয়ের কথা চলছিল, কিন্তু সেটা একান্ত ছোট বৌমা ও তার বোনের সিদ্ধান্ত ছিল। তুমি এটা জানার পরও সাফ সাফ জানিয়ে দিয়েছিলে জ্যোতিকে বিয়ে করতে পারবে না। তখন এটা নিয়ে ছোট বৌমার ঝামেলা করলেও পরবর্তীতে শান্ত হয়, আর এই বিষয়ে ব্যাপারটা বছরখানেক আগেই শেষ হয়েছিল। কিন্তু হঠাৎ করে গতকাল রাতে নাটবউয়ের মুখে অমন কথা শুনে চমকে উঠি। অতঃপর সোভান খান আধারকে সব কিছু বলে দিল। ভার্সিটিতে থাকাকালীন জ্যোতি আলোকে ঠিক কী বলে ব্রেন ওয়াশ করেছিল। সব কিছু শুনে বিস্মিত হয়ে গেল আধার। তার জীবনে কখনোই কোনো নারী ছিল না, আর না সে ভালোবাসার বিশ্বাস। বলতে গেলে সে ভালোবাসা নামক শব্দকে ভয় পায়। এর পেছনে তার অতীত জড়িয়ে আছে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সবটা শোনার পর তোমার জ্যোতির বিয়ে পরিষ্কার করে বলি। একই সাথে জ্যোতিও ভীষণ রাগ হচ্ছিল। মেয়েটা হচ্ছে করে নাতবউকে মিথ্যা কথা বলেছে যেন তোমাকে ছেড়ে চলে যায়, আর বেকুব মেয়েটাও ওই শয়তান মেয়ের কথায় শুনে বিশ্বাস করে নিয়েছে। তারপর আর কি, নাতবউর সমস্ত ভুল ধারণা ভেঙে দিলাম। মেয়েটা আসল সত্য জেনে প্রচুর অবাক হয়। সে সময় জ্যোতি বাড়িতে ছিল না, বাইরে গিয়েছিল ঘোরাঘুরি করতে।
পরিস্থিতি স্বাভাবিক হতে মেয়েটাকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। হঠাৎ মাঝরাতে আলো ও জ্যোতি চিৎকার চেঁচামেচির আওয়াজ আমি ও ছোট বৌমার রুম থেকে বের হই। ফ্ল্যাশব্যাক। আজ বাড়ি থেকে অনেকটা রাত করে ফিরে আসে জ্যোতি। অনেকদিন পর এখানকার বন্ধু মহলের সাথে আড্ডা দিয়েছে। আধার বাড়িতে থাকাকালীন সে রাতে বের হতে পারে না, কারণ মানুষটা এসব মোটেও পছন্দ করে না। যত ঘোরাঘুরি করার সত্যি নেই, কিন্তু রাতের বেলা একাকে বের হওয়াটা পছন্দ করে না। তিথিকেও কখনো একা ছাড়েনি। মানুষটার চোখে ভালো মেয়ে হয়ে থাকার সর্বদা চেষ্টা করে এসেছে। এমনকি ওই লোকটার জন্যই নিজের লাইফস্টাইল পাল্টে একদম ভদ্র মেয়েতে রূপান্তরিত হয়েছে। অথচ মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল জ্যোতি। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় খেয়াল করলো আলো দুহাত বুকে ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? জ্যোতির কথার প্রত্যুত্তরে আলো বলল, কেন? আমার জায়গায় আধার স্যারকে বুঝি আশা করেছিলেন? ইউ আর রাইট, আমি আমার প্রিয় মানুষটিকে মিস করছিলাম। হয়েছে আপু, আর মিথ্যে নাটক করতে হবে না। আমি সব কিছু জেনে গিয়েছি। মানে? মানে এটাই যে আধার স্যার আপনাকে মোটেও ভালোবাসে না। শুধু আপনাকে কেন, উনি কোনো মেয়েকেই লাভ করেন না। আপনি ওনাকে পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছেন আমাকে। সবকিছু শুনে আমি যেন ওনার জীবন থেকে চলে যাই। তখন আপনি আসছেন, রাইট? বাট আফসোস সেটা আর মটকা মেরে পড়ে থাকে। কারণ দিন শেষে নিজের সুখ শান্তিই আগে। আলো এসব ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই প্লাজোর সাথে পা আটকে ধপাস করে কম্পিউটার সহ পড়ে গেল নিচে। শালা সব অঘটন আজ আমার সাথেই হবে। আধার এক পলক তাকে আবার নিজের কাজে মন দিয়েছে। আলো বিরক্তিতে চোখ মুখ কুচকে বিড়বিড় করে কম্পিউটার সরিয়ে উঠে দাঁড়ায়। খোলা চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমের দিকে যেতেই পেছন থেকে শুনতে পেল ভারী পুরুষালী কণ্ঠে বলা কিছু বাক্য। নিজের হাত পা কন্ট্রোল করতে শিখুন মিস কালো। সবাই আধার খান নয় যে আপনাকে ছেড়ে দিবে। আজ রাতের সব রান্না আলো নিজ থেকে রেঁধেছে। এতদিন সে আজাইরা শুয়ে বসে থেকে ফোনে রান্নার ভিডিও দেখে শিখেছে, যেন তাকে পরবর্তীতে রান্নাবান্না নিয়ে কেউ কিছু বলতে না পারে। সবচেয়ে বড় কথা, এটা তার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। একটু অসুবিধা হলেও তো সে প্রাণপণ চেষ্টা করছে সব কিছুতে মানিয়ে নেওয়ার জন্য। হাজার হোক সে খানবাড়ির বড় বউ, বিয়েটা স্বাভাবিক না হলেও এসব আর অস্বীকার করতে পারবে না। যেখানে দুটো পরিবারের সম্মান জড়িয়ে আছে আর মেয়েদের বিয়ে তো একবারই হয়, সেও না হয় এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মাঝে থাকার চেষ্টা করবে। কারণ চাইলেও তো আর এখন সে কিছুই করতে পারবে না। রান্না করার সময় আলো কতবার ছ্যাঁকা খেয়েছে তার কোনো হিসেব নেই। প্রথম তাই এমনটা হয়েছে, তবে আজ সে শরীরের কষ্টের চেয়েও বেশি খুশি। তার এই আনন্দকে দ্বিগুণ করতে দাদাজান তাকে একটি ডায়েরি দিয়েছিল। পুরো ডায়েরির পাতা ভর্তি ছিল রান্নার রেসিপি দিয়ে। মেয়েটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিল, এটা কার ডায়েরি? তখন জানতে পারে এটার মালিক তারই আসল শাশুড়ি মা। উনি রান্না করতে খুব ভালোবাসতেন, সঙ্গে সকল রেসিপিগুলো লিখে রাখতেন। বিয়েতে সে শাশুড়ি মায়ের অনেক গহনাই পেয়েছিল। তাহমিনা খানও দিয়েছিলেন কিছু গহনা। তার আবার এই সোনাদানা খুব একটা পছন্দ না, তাই তো এই সামান্য ডায়েরিটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। শাশুড়ি মা আজ যদি বেঁচে থাকতেন তাহলে সে সোজা গিয়ে হাতে চুমু খেত এত চমৎকার একটি রেসিপি বুক তৈরি করার জন্য। কিন্তু আফসোস, সেটা চাইলেও করতে পারবে না। ঘড়ির কাঁটায় রাত 11টায় চুই চুই। নিত্যদিনের ডিনার 10টার মধ্যে শেষ হলেও আজ কিছুটা দেরি হয়ে যায়। এর পেছনে অবশ্য আলোই রয়েছে। মেয়েটা সবকিছু আস্তে ধীরে করেছে, কারণ তাড়াহুড়ো করা শয়তানের কাজ। যেখানে সে প্রথম এত আইটেম বানিয়েছে সেখানে রান্না খারাপ হোক সেটা মোটেও চায় না, নয়তো দেখা যাবে এটা নিয়েও কিছু না কিছু কটু কথা শুনে বসে আছে। আলো এতদিনে বুঝে গেছে তার দ্বিতীয় শাশুড়ি মা মোটেও পছন্দ করে না তাকে। এতে তার খারাপ লাগেনি। সব মানুষের পছন্দ তো আর এক নয়। যেখানে তার স্বামীই তাকে পছন্দ করে না সেখানে শাশুড়ি মায়ের থেকেও কিছু আশা করা যায় না। সে ওই লোকটাকে পছন্দ করে না। নিজের পরিবার ও দাদাজানের কথা ভেবে এক প্রকার বাধ্য হয়েই থাকছে। তবে ওই মানুষটা যদি তাকে মেনে নিতে চায় তাহলে সে ভেবে দেখবে। কি গো নাট বউ, তোমার রান্না বান্না হইল নাকি পেটে গামছা বেঁধে আজ রাতটা কাটিয়ে দিতে হবে? আলো ডাইনিংয়ে খাবার সাজিয়ে রাখছিল আর আকাশ পাতাল ভাবছিল। তখন সোবান খান এগিয়ে এসে কথাগুলো বলে। আলো একগাল হেসে বলল, এই তো দাদাজান, সব কমপ্লিট, তুমি খেতে এসো। সোবান খান মুস্কি হেসে চেয়ার টেনে বসতে বসতে বললেন, যাও তোমার বরকে ডেকে নিয়ে আসো। আলো মাথা নাড়িয়ে আগে তাহমিনা খানের রুমে গেল। দরজায় হালকা টোকা দিয়ে ধীর কণ্ঠে বলল, মা খেতে আসুন। অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ ভেসে এলো না। আলো কিছুক্ষণ চুপ থেকে রিনড়ে নিয়ে বলল, আজ আমার প্রথম রান্না ছিল মা, তাই একটু দেরি হয়ে গিয়েছে।
আপনি প্লিজ রাগ করবেন না, পরের বার থেকে সময়ের খেয়াল রাখবো। এবারেও হতাশ হলো আলো। কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। রুমে এসে দেখলো আধার স্যার বিছানায় আধশোয়া হয়ে বসে থেকে বই পড়ছে। সে এগিয়ে এসে বলল, খাবার খেতে আসুন। আধার বইয়ের পাতা থেকে মুখ তুলে সামনে তাকায়। মেয়েটার ফর্সা চেহারা লাল টমেটো হয়ে আছে, মাথায় ওড়না দেওয়া থাকলেও বোঝা যাচ্ছে ঘেমে গিয়েছে। আধার নজর সরিয়ে একবার দেয়াল ঘড়ি দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 4 ঘন্টা ধরে রান্না করছিলে, তা 1 মাসের মনে হয় নাকি 1 বছরের জন্য? 1 মাসও না, 1 বছরও না, 10 বছরের মনে রান্না করেছি। খেতে ইচ্ছে হলে আসুন, নয়তো বসে থেকে বই খান। খাবার আদৌ মুখে তোলা যাবে তো? মুখে তুলতে না পারলে নাকে তুললেন। কথা বলে আলো ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে রুমে আধার স্যার নেই। আলো তোয়ালে দিয়ে মুখ মুছে সোফার উপর রেখে মাথায় ওড়না জড়িয়ে চলে গেল বাহিরে। ডাইনিংয়ে সোভান খান, তাহমিনা খান ও আধার খান বসেছে। আলো নিজ হাতে খুশি মনে খাবার সার্ভ করে দিচ্ছে, তাকে শেফালি চাচিও সাহায্য করছে। তুমি বসো নাট বউ। দাদাজানের কথা শুনে আলো ধীর কণ্ঠে বলল। আমি পরে চাচির সাথে খেয়ে নিব দাদাজান। সোভান খান আর কিছু বললেন না। ওদিকে আধার থমথমে মুখে বসে আছে, কারণ এখানে বেশিরভাগ খাবারই তার পছন্দের। যেখানে ছোট মাই তার পছন্দের অপছন্দের ব্যাপারে জানে না, সেখানে এই মেয়েটা কিভাবে জানলো? তাহলে কি দাদাজান বলেছে? হতে পারে। আধার কিছুক্ষণ চুপ থেকে ইলিশের লেজ ভর্তা, মাথা দিয়ে কচু শাক ও ঢেঁড়স ভাজি প্লেটে তুলে নিয়ে গরম ভাতে মেখে 1 লোকমা মুখে নিতেই থমকে গেল। অবিশ্বাস চোখে আলোর দিকে তাকায়, তারপর গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুমি এগুলো রান্না কোথায় থেকে শিখেছো? দাদাজান একটা রেসিপি বুক দিয়েছিল, ওটা দেখেই রান্না করেছি, তাই তো দেরি হয়েছে। আধার চট করে দাদাজানের দিকে তাকায়। নাতির তীক্ষ্ণ দৃষ্টি দেখো না দেখার ভান করে মনোযোগ সহকারে খেতে খেতে স্বাভাবিক গলায় বললেন, আমার মুখ না দেখেই চুপচাপ খাবার খাও। মেয়েটা অনেক কষ্ট রেঁধেছে, আশা করছি সম্পূর্ণ খাবার শেষ করবে। তারপর আলোর রান্নার অনেক প্রশংসা করলেন, বিশেষ করে হাঁসের কষা মাংসের। মেয়েটা খুশিতে গদগদ হয়ে আরো মাংস তুলে দিল দাদাজানের পাতে। আধার কিছু না বলে খেতে শুরু করে। মা আর একটু রুই মাছ দিই। আলো খেয়াল করেছে তার শাশুড়ি মা রুই মাছের কালিয়াটা দিয়েই খাচ্ছে, হয়তো মজা হয়েছে তাই সে জিজ্ঞেস করে। তাহমিনা খান ধীর কণ্ঠে বললেন, না থাক। আলো মুখ কালো করে প্লেটের দিকে তাকায়। মাছ প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে সহসাই 2টো মাছের বড় পিস তুলে দিল শাশুড়ির পাতে। এতে তাহমিনা খান মুখ তুলে তার দিকে তাকায়। আলো বিনিময়ে হাসার চেষ্টা করলো। তাহমিনা খান কিছু বললেন না, কারণ তার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে। তিনি তো ভাবতেই পারেননি মেয়েটার রান্নার হাত এতটা মারাত্মক হবে। কিছু কিছু আইটেমের ক্ষেত্রে নুন ঝাল একটু বেশি হলো খেতে মন্দ নয়, বরং খাবারের স্বাদটাই একদম আলাদা। আলো আর চোখে স্বামীর দিকে তাকায়। লোকটার প্লেটের ভাত প্রায় শেষের পথে, তাই সে আবারও 1 বুক সাহস নিয়ে দমাটকে ভাতের পাত্রে এগিয়ে দিয়ে গেল। তারপর প্লেট ভরে ভাত বেড়ে দিল। আধার ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। আলোর শুকনো ঢোক গিলে সরে গেল। মনে মনে ভাবছে এ বুঝি তার উপর ধমকে উঠবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মানুষটা কিছু না বলে চুপচাপ খেতে থাকলো। এটা দেখে আলো ঠোঁট কামড়ে হেসে তরকারি তুলে দিল। মানুষটা তার রান্না করা সব তরকারি দিয়েই খাচ্ছে, বিশেষ করে ভর্তার আইটেমগুলো। খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করে নিজ নিজ রুমে চলে গেল। সোভান খান যাওয়ার আগে নাতবের উদ্দেশ্যে কিছু কথা বলে যায়। নিজের মাকে হারানোর পর আজ প্রথম আমার নাতিটা তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। बताशा दिल ने तुझको ही चाहा है, हर दुआ में तुझको ही मांगा है, तेरे जाना जैसे कोई बधुआ, दूर जाओगो तो तुम मर जाओगो हम, सनम तेरी कसम ও সনম তেরি কসম। দুবাইয়ের সেই বিশাল স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। হাজার হাজার মানুষের উপস্থিতিও যেন হার মেনেছে নিস্তব্ধতার মাঝে। পুরো স্টেডিয়াম অন্ধকার, শুধু মাঝখানের মঞ্চে কৃত্রিম ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে নীল রঙের একটি তীব্র স্পটলাইট নিবদ্ধ হয়ে আছে এক যুবকের ওপর। যুবকটি বুকের সাথে লেপটে আছে তার অতি পরিচিত সিগনেচার গিটারটি। পরনে কালো লেদার জ্যাকেট, কপালের ওপর অবাধ্যের মতো পড়ে থাকা এলোমেলো দীর্ঘ চুলগুলো তাকে এক অদ্ভুত বিষণ্ণ রূপ দিয়েছে। তার ডান হাতের আঙুলে ঝিলিক দিচ্ছে রূপালী আংটি, আর কবজিতে বিশেষ ব্রেসলেট, যা ভক্তদের কাছে তার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। যুবকটি চোখ বুজে আছে, চারপাশের হাজারো চিৎকার তার কানে পৌঁছাচ্ছে না। গিটারে তার আঙুল ছোঁয়াতেই সুরের এক সম্মোহনী ঢেউ ছড়িয়ে পড়ল পুরো গ্যালারি জুড়ে। দেশি বিদেশি অসংখ্য তরুণ তরুণী মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছে সেই বিমোহিত গায়কের দিকে। তার কণ্ঠে জাদুতে তখন মরুর দিকে যেন নীল জ্যোৎস্না নামছে। কনসার্ট শেষ হতেই সমস্ত নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল গগনবিদারী চিৎকারে। যুবকটি যখন মঞ্চ থেকে ধীর পায়ে নেমে আসছিল, শত শত ভক্ত বডিগার্ডদের কড়া বেষ্টনী ভেদ করে ঝাঁপিয়ে পড়তে চাইল প্রিয়
তারকার ওপর। কেউ একটা ছবি, কেউ বা এক পলক ছোঁয়া বা একটু অটোগ্রাফের জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। কিন্তু যুবকটির দৃষ্টি স্থির ও ভাবলেশীন। সেই বিশাল উন্মাদনা আর ভিড় এড়িয়ে সে দ্রুত পায়ে গিয়ে উঠে পড়ল তার কালো রঙের বিলাসবহুল গাড়িটিতে। বাইরে তখনও তার নাম ধরে শত শত মানুষের হাহাকার শোনা যাচ্ছে, কিন্তু কাছের ওপারে সে সম্পূর্ণ একা। এক জনপ্রিয় তারকার এই বিষণ্ণ একাকিত্বই যেন তাকে সাধারণ চেয়ে আলাদা করে রেখেছে সবার কাছে। এতক্ষণ ছায়া নিজ ফোনে কনসার্টটা খুব মনোযোগ সহকারে দেখছিল। ভিডিও শেষ হতেই সে ফোনটা বুকে চেপে ধরে চোখ বুজে নিল। শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আপনার দেখা কবে পাবো গায়ক সাহেব? এই রক্ত মাংসের আপনিটাকে একটিবারের জন্য সচক্ষে দেখার বড়ই ইচ্ছে আজ যেন মনে জেগে বসেছে। দোহাই আপনার, এবার চলতি দেশে ফিরে আসুন, নয়তো আপনাকে দেখার এই অপূর্ণ স্বাদ হয়তো এই জন্মে আর মিটবে না। আমার এই অবুঝ হৃদয়টা যে আপনার কণ্ঠ আর উপস্থিতির জন্য বড্ড ব্যাকুল হয়ে আছে, বড্ড। রাত বাজে 2:30। এই সময়টাতে সবাই গভীর ঘুমে তলিয়ে থাকলেও আজ আধারের চোখে একটুও ঘুম নেই। অজানা ব্যথায় বুকের ভেতরটা ছটফট করছে। আজ নিজের মাকে ভীষণ মনে পড়ছে তার। ছোটবেলা কতই না সুখের, আনন্দের ছিল। তারপর এক ঝড়ো হাওয়ায় সব শেষ। অনাকাঙ্ক্ষিতভাবে মাকে হারানোর পর তার জীবন থেকে সুখ নামক বস্তুটা গায়েব হয়ে যায়। সে যাকেই মন থেকে ভালোবেসেছে এবং আঁকড়ে ধরে থাকতে চেয়েছে, ওপরওয়ালা তাদেরই কেড়ে নিয়েছে। তাই তো আজকাল আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না, স্বয়ং নিজেকেও না। আধারে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে চোখের ওপর থেকে ডান হাত সরিয়ে নিজের বুকের দিকে তাকায়। মেয়েটা ইঁদুরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। খোলা কালো চুলগুলো তার সর্বাঙ্গ জড়িয়ে লেপ্টে রয়েছে। সে কতবার যে মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছে, তবু ওই ঘুরে ফিরে তার বুকের মাঝেই আসবে। একসময় বাধ্য হয়েই হাল ছেড়ে দেয়। আদার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে মেয়েটা ঘুমান্ত অবস্থায় থাকাকালীন একটু পরপর ঘাড় গলা চুলকাচ্ছে। এতে দুই ভুঁড়ের মাঝে 4টে ভাঁজ পড়ল আধারের। কৌতূহলী হয়ে এক হাতে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে একপাশে রাখলো। একরাশ অস্বস্তি নিয়েই মেয়েটার কাঁধ থেকে সামান্য টি শার্টের গলা সরিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। পুরো ফর্সা কাঁধ লালচে হয়ে র্যাশ ভরে গিয়েছে। আধার চট করে উঠে বিছানায় শুয়ে দিল আলোকে। চুলগুলো সরিয়ে গলার দিকে তাকিয়ে দেখে সেখানেও লাল হয়ে র্যাশে ভরে আছে। কোমল দু হাতেও গুড়ি গুড়ি র্যাশ বের হয়েছে, অথচ মেয়েটাকে নিশ্চিতেই না ঘুমাচ্ছে। আধার বুঝতে পারল কোনো কারণে সম্ভবত মেয়েটার অ্যালার্জি লেগেছে। তাই সে কয়েকবার ডেকে উঠল, কিন্তু আলোর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। আদার কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তে ঘুমন্ত মেয়েটার নাক মুখ চেপে ধরে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দিল। কয়েক মিনিটের পরই আলো ফট করে চোখ মেলে তাকায়। মেয়েটার বুক অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। আলোকে জাগতে দেখে হাত সরিয়ে নিল আধার। মেয়েটা চোখ দুটো বড়সড় করে জোরে জোরে শ্বাস নিতে নিতে অবিশ্বাস সুরে বলল, আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন স্যার?